আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো এমভিসি নিয়ে। তো কোডিং পার্টে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এমভিসি কি। এমভিসির ফুল ফর্ম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। এটা হচ্ছে একটা পপুলার ডিজাইন প্যাটার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তো এখানে তিনটা লেয়ারে কাজ করে, একটা হচ্ছে মডেল, একটা ভিউ এবং একটা কন্ট্রোলার। আমরা যদি এই ইমেজটাতে দেখি তাহলে এই তিনটা লেয়ার আমাদের কেন দরকার? আমাদের একটা ইউআই লাগে, আমাদের লজিক লাগে এবং আমাদের ডাটাবেজ লাগে। তো এই তিনটা লেয়ার ম্যানেজ করার জন্য সব থেকে পপুলার যে ডিজাইন প্যাটার্ন সেটা হচ্ছে এমভিসি। আপনারা শুধু ডট নেট না, যদি লারাভেল বা অন্য কোনো টেকনোলজি নিয়ে কাজ করেন আপনারা সেখানেও দেখবেন যে এমভিসি অবশ্যই আছে এবং এটা অনেক পপুলার একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কিভাবে কাজ করে? ধরেন আপনি একটা রেস্তোরাঁতে খাওয়ার জন্য গেছেন, ধরেন যে সুলতান ডাইনে। তো আপনি যাওয়ার পরে কি পাবেন? আপনি সেখানে একটা মেনু পাবেন, আপনার টেবিলে একটা মেনু দেওয়া থাকবে এবং একজন ওয়েটার এসে আপনাকে আপনি কোন মেনুটা অর্ডার করবেন সেটার জন্য বলবে, অথবা আপনি মেনু লিস্টটা দেখে ওয়েটারকে বলবেন যে আপনি কোন মেনুটা সেখান থেকে অর্ডার করবেন। এরপর ওয়েটার কি করবে? আপনার এই অর্ডারটা নিয়ে সে কিচেন রুমে যাবে। কিচেন রুমে গিয়ে সে আপনার এই অর্ডারটার জন্য যা যা দরকার সেইগুলো নিয়ে আসবে, নিয়ে এসে আবার আপনার সামনে দিবে। তো এই প্রসেসটাতে এখানে আপনি যে মেনুটা দেখছেন এটা হচ্ছে ভিউ, অর্থাৎ আপনার কাছে একটা ভিউ দেয়া আছে। আপনি সেটার জন্য কল দিবেন হচ্ছে ওয়েটারকে। ওয়েটার আপনার কাছ থেকে অর্ডার নিবে। এই ওয়েটারটা যদি আমরা চিন্তা করি এখানে হচ্ছে কন্ট্রোলার। সে আপনার অর্ডারটাকে নিবে এবং নিয়ে অর্ডারটাকে প্রসেস করার জন্য, যেহেতু আপনার অর্ডারটা কোথায় স্টক করা আছে? আপনার অর্ডারটা স্টক করা আছে হচ্ছে কিচেনে, বা এটা প্রসেসিং হচ্ছে। আপনি কি ধরনের অর্ডার নেবেন এটা ওয়েটার প্রসেস করে সেটা নিয়ে আসতেছে হচ্ছে কিচেন থেকে। এই কিচেনটা হচ্ছে এখানে ডাটাবেস। একবারে যদি আমরা সহজভাবে বিশ্লেষণ করি, এই হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তো রিয়েল লাইফে কি হয়? রিয়েল লাইফে আপনার ইউজারের কাছে আমাদের একটা ভিউ থাকে বা একটা ডিসপ্লে থাকে বা একটা ওয়েব পেজ থাকে, যেখান থেকে ইউজার একটা রিকোয়েস্ট ক্রিয়েট করে। যেমন কেউ যদি একটা কন্টাক্ট ফর্ম বা একটা মেইল সেন্ড করতে যায়, তাহলে তার কাছে একটা কন্টাক্ট পেজ থাকে, কন্টাক্ট ফর্ম থাকে, এটা হচ্ছে ভিউ। সে এইখান থেকে একটা ইনফরমেশন দিয়ে একটা সাবমিট বাটনে যখন সাবমিট করে, তখন এই জিনিসটা কন্ট্রোলার সেটাকে রিসিভ করে। রিসিভ করার পর দেখে যে এখানে কি কি ডাটা আছে, অর্থাৎ মডেলের মধ্যে আমরা কি কি পাস করেছি, এটা সে প্রসেস করে। প্রসেস করার পর আপনার রিকোয়েস্টটা ডাটাবেজে সাবমিট করে বা সেভ করে। এবং আপনি যদি এটা লিস্ট দেখতে চান, এটা সেম ওয়েতে আবার রিভার্ট করে, অর্থাৎ ডাটাবেস থেকে এই আপনার ইনফরমেশনটাকে নিয়ে এসে মডেলের মধ্যে ম্যাপ করে। আপনার যদি কোনো লজিক থাকে বা অন্য কোনো কিছু প্রসেস করতে হয়, কন্ট্রোলার সেটা প্রসেস করে আবার ভিউয়ে সেটা রিটার্ন করে, তখন ইউজার সেটা দেখতে পারে। এই হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের প্রোগ্রামেটিক্যালি লজিক। তো আমরা যদি এখন এই এমভিসি দিয়ে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করি এবং আমরা এখন কোডিং পার্টে যদি দেখি যে এমভিসিতে কি কি থাকে। আমি যদি এখন ভিজুয়াল স্টুডিওতে যাই, এটা হচ্ছে আমার একবারে ব্ল্যাঙ্ক ভিজুয়াল স্টুডিও, অর্থাৎ আমার এখানে কোনো সলিউশন ক্রিয়েট করা নাই। এখন যদি আমি ফাইল, নিউ, প্রজেক্ট অর সলিউশন দিই, সেই ক্ষেত্রে আমি এখানে যদি লিখি এমভিসি, আমি এখানে দেখতে পারবো যে এসপি ডট নেট কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার। আমি এটা সিলেক্ট করব। এখান থেকে যদি আমি নেক্সট করি, আমি কোন ফোল্ডারে আমার অ্যাপ্লিকেশনটা সেভ করব আমি সেটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এই অ্যাপ্লিকেশনের একটা নাম দিব। তো আমরা নাম দিলাম হচ্ছে ফাস্ট ওয়েব অ্যাপ। যেহেতু আমাদের এটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন, আমরা নেমিং কনভেনশনগুলো অবশ্যই ফলো করব। এক্ষেত্রে আমি দিলাম ওয়েব অ্যাপ এবং এটা আমাদের প্রথম ওয়েব অ্যাপ। এক্ষেত্রে আমরা বোঝার জন্য দিচ্ছি ফাস্ট ওয়েব অ্যাপ, বা এপিআই এর ক্ষেত্রে আমরা দিব ফাস্ট ওয়েব এপিআই অথবা ডেমো ওয়েব এপিআই 1। আমরা এইভাবে নেমিংগুলো দিব। এখন যদি আমি এখানে ঠিক দেই, তাহলে এখানে একটা সলিউশন ফাইল ক্রিয়েট হবে, যেটা আমরা এর আগে দেখেছি। এখন যদি আমি নেক্সট করি, নেক্সট করার পর আমি কোন ফ্রেমওয়ার্কে এটা ক্রিয়েট করব, সেটা ডটনেটের ভার্সন 9, 10, 8, 6, আমি যেই ভার্সন দিব, যেহেতু ডটনেট 10 লেটেস্ট, আমি ডটনেট 10 সিলেক্ট করলাম। এখন যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হবে এবং অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশনের যে ওভারভিউ পেজ। আমি যদি এখানে দেখি যে ফার্স্ট ওয়েব অ্যাপ ওভারভিউ, এবং এরকম একটা পেজ চলে আসবে আমার ভিজুয়াল স্টুডিওর মধ্যে। তো আমি এটা কেটে দিলাম। এখন যদি আমি একটু ফোল্ডার স্ট্রাকচার দেখি, ফার্স্ট আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা রান করি। আমি ডিবাগ, স্টার্ট উইথ ডিবাগিং বা কন্ট্রোল F5 যদি দেই, তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা রান হবে।
ফার্স্ট টাইমে এটা রান হওয়ার জন্য কিছুটা সময় নেবে, কারণ এটা হচ্ছে সবকিছু বিল্ড করবে, বিল্ড করার পরে রান হবে। অ্যাপ্লিকেশনটা রান হওয়ার পর আমি এরকম একটা পেজ পাবো, যেখানে বাই ডিফল্ট হচ্ছে একটা ডিজাইন থাকবে বা একটা লেআউট থাকবে, যেখানে একটা হেডার থাকবে এবং হেডারের মধ্যে হোম, প্রাইভেসি মেনু থাকবে, এবং এখানে ফার্স্ট ওয়েব অ্যাপ যেটা, এটাতে ক্লিক দিলে আমার হচ্ছে হোম পেজে চলে আসবে এবং এখানে ওয়েলকাম লেখা থাকবে এবং নিচে একটা ফুটার থাকবে। তো এই হচ্ছে আমার এমভিসির যে অ্যাপ্লিকেশনের বেসিক স্ট্রাকচার বা ভিউ। আমি যখন একটা এমভিসি প্রজেক্ট ক্রিয়েট করব, আমি এরকম একটা ভিউ পাবো। এখন যদি আমি ভিজুয়াল স্টুডিওতে যাই, তাহলে আমি যদি ফোল্ডারে দেখি বা প্রজেক্টের স্ট্রাকচারে দেখি আমার কি কি জিনিস আছে, আমি একটু দেখি। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল। আমি যদি এখানে ডাবল ক্লিক দেই, ডাবল ক্লিক দিলে আমি এখানে এরকম প্রজেক্ট ফাইলের যে এক্সএমএল ট্যাগগুলো, এটা আমি দেখতে পারবো। এখানে আমি দেখব যে টার্গেটেড ফ্রেমওয়ার্ক ভার্সন .NET 10, নালেবল ইনেবল, অর্থাৎ এটা যদি আমি দেই তাহলে আমাদের যে নাল প্রপার্টিগুলো এগুলো চেক করা যাবে, আমরা কোশ্চেন মার্ক দিতে পারবো, এবং ইমপ্লিসিট ইউজিং ইনেবল করা আছে। এগুলো হচ্ছে প্রপার্টি গ্রুপ, এবং আমরা যদি কোনো প্যাকেজ ইনস্টল করি আমরা সেই প্যাকেজগুলো এখানে দেখতে পারবো। এরপরে কি আছে, এরপরে হচ্ছে কানেক্টেড সার্ভিস আছে। আমরা এখানে কোনো সার্ভিস কানেক্ট করিনি, আমরা এটাতে যাব না। এখন দেখি ডিপেন্ডেন্সিতে কি আছে। ডিপেন্ডেন্সিতে আমাদের যে প্যাকেজগুলো আছে, আমরা এই প্যাকেজগুলো বাই ডিফল্ট কিছু প্যাকেজ এখানে পেয়ে যাব। আমরা যদি দেখি যে সিস্টেম ডট টেক্সট ডট জেসন, রেগুলার এক্সপ্রেশন জেনারেটর, এরকম অনেকগুলো প্যাকেজ বাই ডিফল্ট এখানে দেয়া থাকে। তো আমরা এই প্যাকেজগুলো নিয়ে আরো পরবর্তীতে দেখব। এবং এখানে হচ্ছে ফ্রেমওয়ার্ক ভার্সন যদি দেখি, আমরা মাইক্রোসফট .NET কোর অ্যাপ এবং মাইক্রোসফট ASP.NET কোর অ্যাপ নামে দুইটা ফ্রেমওয়ার্ক বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা কোন ইউআরএল নিয়ে রান হবে। আমরা যদি একটু দেখি আমাদের যে পোর্টে রান হয়েছে 7082, তো আমরা যদি এখানে দেখি যে 7082 HTTPS পোর্ট, HTTP পোর্ট 5172, এই পোর্টে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে। এবং এনভায়রনমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা চাইলে এখানে এনভায়রনমেন্ট সেট করে দিতে পারি, সেটা প্রোডাকশন বা টেস্ট, এবং কোন পোর্টে রান হবে আমরা এগুলো এইখান থেকে, এই যে আমাদের যে প্রপার্টিজের ভিতরে লঞ্চ সেটিং আছে, আমরা এখান থেকে এই জিনিসগুলো সেট করে দিতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে www রুট। www রুটের ভিতরে যা থাকে সেটা হচ্ছে আমাদের, আমরা যখন HTML লিখি, HTML লেখার সময় আমরা যে CSS, জাভাস্ক্রিপ্ট বা লাইব্রেরিগুলো ইউজ করি, এই লাইব্রেরিগুলো অর্থাৎ স্ট্যাটিক ফাইলগুলো আমাদের এইখানে থাকবে। আমরা জানি যে CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ফাইল। সো এই স্ট্যাটিক ফাইলগুলো আমরা www রুটের ভিতরে স্টোর করব। এরপর হচ্ছে কন্ট্রোলার। আমরা যে ইমেজটা দেখেছিলাম যে কন্ট্রোলার কি করে, সেটা হচ্ছে ভিউ থেকে কোনো একটা রিকোয়েস্ট নেয়, নিয়ে এই রিকোয়েস্টটাকে প্রসেস করে, ভ্যালিডেশন করে, বা কোন যত লজিকগুলো থাকে সবকিছু আমরা কন্ট্রোলার থেকে ম্যানেজ করতে পারি। আমরা যদি এন্টায়ার আর্কিটেকচার বা অন্য কোনো ডিজাইন প্যাটার্নে যাই, তখন হয়তো আমরা এই লজিকগুলোকে আমরা ভাগ ভাগ করে নিব, কিন্তু তার আগে বেসিক যে স্ট্রাকচার সেটাতে হচ্ছে কন্ট্রোলারের মধ্যে আমার সব কিছু ম্যানেজ করা থাকবে। তো এটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারের ভিতরে যদি আমরা যাই, এখানে দেখবো যে আমাদের যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, বাই ডিফল্ট হোম কন্ট্রোলার আছে, এবং হোম কন্ট্রোলারের ভিতরে আমার ইন্ডেক্স এবং প্রাইভেসি নামে দুইটা অ্যাকশন রেজাল্ট আছে। এখন আমি যদি এইখানে দেখি ব্রাউজারে, তাহলে হোম এবং প্রাইভেসি নামে দুইটা মেনু আছে। আমি যদি প্রাইভেসিতে ক্লিক দিই, তাহলে আমি দেখবো যে এখানে হোম/প্রাইভেসি, এটা হচ্ছে আমার কন্ট্রোলার/অ্যাকশন। এই জিনিসটা হচ্ছে রাউটিং থেকে ম্যানেজ হচ্ছে, আমরা দেখবো একটু পরে। এরপর হচ্ছে যদি আমার কোনো ইরর আসে, তাহলে এটা হচ্ছে ইররের জন্য ভিউ, যে ইরর গুলো যে পেজে দেখাবে সেটার জন্য। তো এগুলোকে আমরা বলি অ্যাকশন রেজাল্ট। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে মডেল। আমরা যেটা দেখলাম যে এমভিসির যে তিনটা বেসিক পার্ট, ভিউ, কন্ট্রোলার এবং মডেল। তো এখানে হচ্ছে মডেলগুলো থাকে। আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করি, বাই ডিফল্ট ইরর ভিউ মডেলটা এখানে আছে, অর্থাৎ ইরর আমরা কোন রিকোয়েস্ট দিয়েছি সেই রিকোয়েস্ট আইডি এবং শো রিকোয়েস্ট আইডি, এটা হচ্ছে মডেলের মধ্যে নেওয়া আছে। এরপরে যেটা সেটা হচ্ছে ভিউ। আমরা যদি দেখি যে হোম কন্ট্রোলারের যে হোম, হোম হচ্ছে আমার কন্ট্রোলারের নেম, এবং কন্ট্রোলার হচ্ছে এক্সটেনশন। এটা ইনহেরিট করছে কি কন্ট্রোলারকে। কন্ট্রোলার একটা বেস ক্লাস। আমরা যদি দেখি যে ক্লাস মাইক্রোসফট ASP.NET Core .MVC.controller, এটার এই ক্লাসটাকে আমরা বেসিক C# বেসিক ভিডিওতে দেখে এসেছিলাম ইনহেরিটেন্স। তো
এই হোম কন্ট্রোলারটা ইনহেরিট করছে হচ্ছে কন্ট্রোলারকে। তাহলে কন্ট্রোলারের যে প্রপার্টিগুলো এগুলো আমি এই হোম কন্ট্রোলার থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি যাই, আমি এখানে দেখবো যে হোম কন্ট্রোলার আবার ইনহেরিট করছে হচ্ছে কন্ট্রোলার বেসকে, অ্যাকশন ফিল্টার এবং এরকম অনেক জিনিস এখানে আছে, যে ভিউ ডাটা, টেম ডাটা, ভিউ ব্যাক, ভিউ। তো আমরা এই জিনিসগুলো পরে দেখবো যখন ইউজ করব, যে কোনটা কিভাবে ইউজ করে। এরপরে যদি আমরা যাই, এখানে আমরা একটা জিনিস দেখবো যে হোম আমি যে কন্ট্রোলার নেমটা দিয়েছি সেম নামে আমার ভিউ এর ভিতরে একটা ফোল্ডার আছে। তাহলে আমি যদি ভিউজে যাই, আমি ভিউজে দেখলাম যে ভিউজ কি, ভিউজ হচ্ছে ইউজার যে ইন্টারফেসটা দেখে, অর্থাৎ যে এইচটিএমএল ডিজাইনটা দেখে ব্রাউজার যেটা কম্পাইল করে, সেই ভিউগুলো থাকে হচ্ছে ভিউজ ফোল্ডারের ভিতরে। এখন যদি আমি হোমের ভিতরে দেখি, আমার এখান থেকে আমি দুইটা ভিউ কল দিয়েছি, একটা হচ্ছে ইন্ডেক্স, একটা হচ্ছে প্রাইভেসি। তো আমি যদি দেখি যে ইন্ডেক্সের ভিতরে আমি যদি যাই, আমি দেখব যে আমার ইন্ডেক্স পেজ হচ্ছে হোম পেজ। হোম পেজে আমি কি দেখছি, ওয়েলকাম, লার্ন অ্যাবাউট বিল্ডিং ওয়েব অ্যাপস উইথ ASP.NET কোর। তো আমি এই টেক্সটটা এখানে পাবো ভিউ এর ভিতরে, অর্থাৎ এই হচ্ছে আমার অ্যাকশন রেজাল্ট যেটা ভিউ থেকে রিটার্ন করছে। এই অ্যাকশন রেজাল্টটা আমার হোম পেজ। আরেকটা কি, প্রাইভেসি। তো হোমের ভিতরে আমি প্রাইভেসি আরেকটা ভিউ পাবো। আমি যদি প্রাইভেসিতে যাই, এটা আরেকটা ভিউ, এটা রিটার্ন করছে আমার প্রাইভেসি পেজ। এরপরে যদি আমি দেখি শেয়ার্ড, যেহেতু আমাদের আমরা যদি এখানে একটু ব্রাউজার থেকে দেখি, হোম প্রাইভেসিতে যখন আমি চেঞ্জ করছি তখন আমার এই যে মাঝখানের যে কন্টেন্ট, এই কন্টেন্ট এরিয়াটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হেডার এবং ফুটার আমার সেম আছে। আমরা জানি যে এই জিনিসটাকে আমরা বলি লেআউট, যারা HTML সম্পর্কে জানে, অর্থাৎ একটা হেডার থাকে, একটা ফুটার থাকে, সাইডবার থাকে অনেক সময়। তো এই জিনিসগুলো হচ্ছে একটা ওয়েব পেজে ফিক্সড থাকে, এই জিনিসগুলোকে আমরা বলি লেআউট। তো আমরা যদি শেয়ার্ডের ভিতরে যাই, শেয়ার্ডের ভিতরে আমরা যেই কম্পোনেন্টগুলো বা যেই জিনিসগুলো শেয়ার করব এগুলো সাধারণত শেয়ার্ডের ভিতরে থাকে। তো আমি যদি শেয়ার্ডে যাই, আমি এই যে layout.cs HTML-টা পাবো। এখানে আমার HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা আছে। আমি দেখব যে আমার HTML এর হেড, বডি সব এখানে আছে, ফুটার, এবং আমি যে হেডের ভিতরে CSS গুলো লিংক করেছি এগুলো সব আমার লেআউটের মধ্যে আছে। এখন যদি আমরা দেখি যে এখানে হেডার এবং ফুটার বাদে এই মাঝখানের যে কন্টেন্ট এরিয়া, এটা কিভাবে ডাইনামিক্যালি লোড হচ্ছে। তো আমরা এখানে দেখব যে হেডার, আমার HTML যে হেডার ট্যাগের মধ্যে আমরা একটা ন্যাভবার নিয়েছি, অর্থাৎ একটা মেনু নিয়েছি, এবং নিচে আমার ফুটারের মধ্যে কপিরাইট 2026 যেটা সেটা দেখাচ্ছে, এবং প্রাইভেসি যে মেনুটা এটা দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ফুটার। এবং মাঝখানে আমার যে মেইন এরিয়াটা, এটার মধ্যে আমরা দেখছি রেন্ডার বডি নামে একটা জিনিস আছে। এই রেন্ডার বডি দিয়ে আমরা মাঝখানে যে মেইন কন্টেন্ট গুলো এগুলো আমরা রেন্ডার করছি, অর্থাৎ আমরা যখন একটা কন্ট্রোলারে যাচ্ছি বা একটা ভিউয়ে যাচ্ছি বা অন্য কোনো একটা মেনুতে যাচ্ছি, তখন সে এইখানের যে ফিক্সড কন্টেন্ট গুলো, অর্থাৎ লেআউট তো আমার ফিক্সড করে দেয় এখানে, এই লেআউটের কন্টেন্ট গুলো রেখে সে ওই ভিউয়ের যে HTML-টা সেটা সে এই মাঝখানে রেন্ডার করছে। এখন যদি আমি এই পেজের ডিজাইনটা চেঞ্জ করতে যাই, আমি যদি একটা বাম পাশের সাইডবার দিতে যাই, তখন আমাকে কি করতে হবে, এই সাইডবারটা লেআউটের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, আমি ধরলাম যে আমার বাম দিকে একটা সাইডবার থাকবে এবং ডান দিকের কন্টেন্টটা রেন্ডার হবে। সেক্ষেত্রে আমার বাম দিকে সাইডবারটা রেখে এই রেন্ডার বডিটা আমার ডান দিকে একটা ডিভের মধ্যে রেখে দিতে হবে। এবং এরপরে আমরা দেখলাম যে এখানে জাভাস্ক্রিপ্টের কোড আছে, যেখানে jQuery, বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট দেয়া আছে। আমরা যদি যাই এই যে www রুটের ভিতরে, আমি একটু আগে বললাম যে CSS এবং জাভাস্ক্রিপ্ট গুলো থাকবে www রুটের ভিতরে, তাহলে এই CSS এবং জাভাস্ক্রিপ্ট গুলো এখান থেকে কল করা আছে। এবং প্রত্যেকটার সাথে আমরা যদি দেখি যেগুলো আমরা চেঞ্জ করব, যেমন site.js নামে একটা ফাইল আছে, আমরা যদি যাই, যেই ফাইলগুলোতে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখবো, এইগুলোতে কি করা আছে, ASP append ভার্সন ট্রু করা আছে। অর্থাৎ আমরা যদি প্রতিবার রান দেই, আমি যদি এখানে দেখি, আমি যদি কনসোলে যাই এবং বডিতে যদি দেখি, বডিতে যদি যাই, আমি দেখব যে site.js এর মধ্যে আমার কি আছে। আমি যদি একটু জুম করি, আমি জুম করলে বুঝতে পারবো যে site.js এর পর ভি, তারপর আমার একটা র্যান্ডম স্ট্রিং আছে। এটা দিয়ে আমরা কি করেছি, এটা দিয়ে যখন আমরা প্রতিবার এই জিনিসটা অ্যাপ্লিকেশনটা বিল্ড দিয়ে রান করব বা ডিপ্লয়মেন্ট দিব, তখন আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভার্সনটা আপডেট হয়ে যাবে। তাহলে কি হবে, অনেক সময় ব্রাউজার যে ক্যাশ ধরে রাখে, আমরা জানি যে ব্রাউজার অনেক সময় ক্যাশ ধরে রাখে, তখন আমাদেরকে
Ctrl F5 দিতে হয় বা হার্ড রিফ্রেশ দিতে হয় অথবা ব্রাউজারের হিস্টোরি ক্লিন করতে হয়। তো যখন আমরা ডিপ্লয় দিব, আমরা যদি এই এসপি অ্যাপেন্ড ভার্সন ট্রু করি, আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভার্সনটা প্রতিবার চেঞ্জ হয়ে যাবে। তখন ব্রাউজার যখন আমরা ডিপ্লয়মেন্ট দেওয়ার পরে এই সাইটটা লোড করব, তখন আমাদের আর এই হার্ড রিফ্রেশের প্রয়োজন হবে না। ব্রাউজার অটোমেটিক্যালি নিউ ভার্সন দিয়ে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা পেয়ে যাবে। এরপর হচ্ছে রেন্ডার সেকশন নামে একটা সেকশন আছে। এখানে আমরা দিয়েছি স্ক্রিপ্টস, অর্থাৎ আমরা যদি এক্সট্রা কোনো স্ক্রিপ্ট ইউজ করতে যাই, যেমন আমরা যদি একটা টেবিলের বুটস্ট্র্যাপ ডাটা টেবিল ইউজ করি বা অন্য কোনো স্ক্রিপ্ট ইউজ করি কোনো ভিউয়ের ভিতরে, আমরা যদি যাই যে ইন্ডেক্সের ভিতরে, আমরা যদি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করতে যাই যেটা লেআউটে থাকবে না, তখন আমরা কি করব, এইখানে একটা সেকশন নিব যেই নামে আমরা সেকশনটা ওইখানে দিয়েছি। অর্থাৎ আমরা এখানে লেআউটের মধ্যে সেকশন দিয়েছি কি, আমরা সেকশন দিয়েছি স্ক্রিপ্ট। তাহলে আমরা যদি এখন এইখানে একটা সেকশন নেই স্ক্রিপ্টস, এর ভিতরে যদি আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখি, আমি যদি লিখি যে স্ক্রিপ্ট অ্যালার্ট ওয়েলকাম টু হোম পেজ, এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি যদি অ্যাপ্লিকেশনটা এখন রান করি, আমি দেখব যে আমি এই স্ক্রিপ্টটা দিয়েছি হচ্ছে index.cshtml এ, অর্থাৎ এটা শুধু হোম পেজে। এখন যদি আমি প্রাইভেসিতে যাই, প্রাইভেসিতে কিন্তু আমার অ্যালার্ট দিচ্ছে না, এখন আমার অ্যালার্ট দিচ্ছে শুধু হোম পেজে। তাহলে আমার কাস্টম যে জাভাস্ক্রিপ্ট গুলো যেটা আমি স্পেসিফিক কোনো পেজে লোড করব, তাহলে আমার আগে জাভাস্ক্রিপ্ট ফাইল বা সোর্স ফাইল সব লোড করতে হবে, এরপরে আমি চাচ্ছি আমার একটা কাস্টম ফাইল লোড হবে। তাহলে আমি এইভাবে স্ক্রিপ্ট দিয়ে ওই ভিউয়ের ভিতরে ফাইলগুলো লোড করতে পারবো। আমরা সেম ভাবে আমরা যদি উপরে একটা সেকশন ডিক্লেয়ার করি যে রেন্ডার সেকশন স্টাইলস, তাহলে আমাদের যদি কোনো স্পেসিফিক স্টাইলের দরকার হয়, আমরা ওই ভিউয়ের মধ্যে গিয়ে আমরা এইভাবে সেকশন দিয়ে আমরা সেকশন দিব স্টাইলস, এর ভিতরে আমরা স্টাইল যদি লিখি, তাহলে এই স্টাইলটা শুধু ওই পেজের জন্য বা ওই ভিউয়ের জন্য রেন্ডার হবে। এটা হচ্ছে আমাদের ডাইনামিক পার্শিয়ালি হচ্ছে রেন্ডারিং। এখন যদি আমি দেখি এরপরে কি আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাপ সেটিংস ডট জেসন নামে একটা ফাইল আছে। তাহলে অ্যাপ সেটিংস ডট জেসনে কি আছে, আমরা যদি কোনো কনফিগারেশন রাখি, যেমন এখানে লগইন কনফিগারেশন বা ডাটাবেস এর কানেকশন স্ট্রিং, অথবা আমরা যদি অন্য কোনো কনফিগারেশন রাখি যে আমরা একটা এখানে কিছু ইউআরএল সেট করব যেগুলো আমরা ফুটারে দিব, ক্লিক দিলে ওই পেজে চলে যাবে, কিন্তু আমরা অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় ইউআরএল গুলো চেঞ্জ করব, আমরা এটার জন্য কোনো ডিপ্লয়মেন্ট দিব না। আমরা জাস্ট কি করব, সার্ভারটা হয়তো রিস্টার্ট দিব, এরপরেই আমাদের অ্যাপ সেটিংসটা চিনে যাবে, যেটার জন্য কোনো ডিপ্লয়মেন্ট দরকার হবে না। এই রকম কনফিগারেশনের যে জিনিসগুলো, এইগুলো আমরা রাখবো হচ্ছে অ্যাপ সেটিংসে। এরপর ফাইনালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম ডট সিএস। প্রোগ্রাম ডট সিএসটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটার রানিং পয়েন্ট, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট। এইখান থেকেই অ্যাপ্লিকেশনটা শুরু হবে। এখানে কি করে, আমরা যদি দেখি ওয়েব অ্যাপ্লিকেশন ডট ক্রিয়েট বিল্ডার, ওয়েব অ্যাপ্লিকেশনকে আমাদের এই ফুল অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা আছে সব জিনিসগুলো এই আমাদের অ্যাপ্লিকেশন ডট ক্রিয়েট বিল্ডারের মধ্যে সে বিল্ড করে বা কনফিগার গুলো সে সবকিছু নিয়ে আসে। নিয়ে আসার পর এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমাদের আমরা জানি কি কি জিনিস থাকে, আমরা দেখলাম কনফিগারেশন থাকে অর্থাৎ অ্যাপ সেটিংস থাকে বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাকে। এরপরে যখন আমরা সার্ভিস নিব, আমরা এখানে দেখলাম যে একটা সার্ভিস আছে অর্থাৎ অ্যাড কন্ট্রোলারস উইথ ভিউ, এটা একটা সার্ভিস। তো এই রকম সার্ভিসগুলো সে সব কিছু এখানে বিল্ড করে। এরপর লগইন থাকে, এনভায়রনমেন্ট থাকে। তো এই জিনিসগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে সে নিয়ে আসে। নিয়ে আসার পর সে ক্রিয়েট বিল্ডার কি করে, ক্রিয়েট বিল্ডার এই কনফিগারেশনগুলো লোড করে, ডিপেন্ডেন্সি ইনজেকশন করে, লগইং স্টেপ করে এবং হোস্টিং এনভায়রনমেন্ট যে সেট এইগুলো তৈরি করে। এবং এখানে আমরা আরেকটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে আর্গুমেন্টস। এই আর্গুমেন্টসটা কি, এই আর্গুমেন্টসটা হচ্ছে আমরা যে কনসোল অ্যাপ্লিকেশনে দেখেছিলাম কমান্ড লাইন থেকে আমরা যে কমান্ডগুলো দেই বা যে ইনপুটগুলো দেই, এই ইনপুটগুলো সে এখানে নিয়ে আসে। যদিও আমরা এই ফ্রেমওয়ার্কের মধ্যে বা এমভিসির মধ্যে আমরা এই আর্গুমেন্টগুলো ইউজ করি না বা কনসোল ইউজ করি না, কিন্তু ফ্রেমওয়ার্ক ইন্টারনালি তার যে কনসোল কমান্ডগুলো আছে এগুলো সে ইন্টারনালি এখান থেকে বিল্ড করে। এরপর আমরা দেখলাম কি এখানে যে আমি বললাম একটু আগে সার্ভিসগুলো রেজিস্টার করে, অর্থাৎ এই বিল্ডারের মধ্যে সব সার্ভিস আমরা এখান থেকে একটা একটা করে রেজিস্টার করে দিচ্ছি। ফাইনালি আমরা গিয়ে কি করি, আমরা অ্যাপটাকে বিল্ড করি, অর্থাৎ একটা আমরা এখানে অ্যাপ একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমরা এই যে বিল্ডারটা ক্রিয়েট করলাম আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের, এটাকে আমরা বিল্ড করলাম। বিল্ড করার পর আমরা কি করি, এখানে হচ্ছে কিছু মিডলওয়্যার রাখি, যেমন রাউটিং, অথরাইজেশন,
তারপর হচ্ছে ম্যাপ স্ট্যাটিক্স অ্যাসেট। আমরা যদি ম্যাপ স্ট্যাটিক অ্যাসেট দেই তাহলে আমাদের এই ডাব্লিউডাব্লিউ রুটের ভিতরে যে ফাইলগুলো আছে আমাদের এই ফাইলগুলো সে চিনতে পারবে, কিন্তু এটা যদি আমরা না দেই এটা চিনতে পারবে না। এরপর কি আছে, এরপরে আমরা হচ্ছে অ্যাপ ডট ম্যাপ কন্ট্রোল রাউট, অর্থাৎ আমাদের এই রাউটের টেম্পলেটটা কনফিগারেশনটা কীরকম হবে আমরা সেটা এই অ্যাপের মধ্যে দিয়ে দিই। এরপর ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে। তাহলে আমরা কি বলতে পারি, ফাইনালি আমরা এই প্রোগ্রাম ডট সিএস ফাইলটা সম্পর্কে বলতে পারি যে এই ফুল অ্যাপ্লিকেশন যেটা আছে আমাদের এখানে যতগুলো ফাইল আছে, ফোল্ডার আছে, কন্ট্রোলার আছে, সব কিছুর ফাউন্ডেশন হচ্ছে আমার এই প্রোগ্রাম ডট সিএস। অর্থাৎ এইখানে আমি যেই জিনিসটা রেজিস্টার করব, যে জিনিসটার ভিত্তি দিয়ে দেব, সেই জিনিসটা আমার অ্যাপ্লিকেশনে কাজ করবে। যেটা আমার এখানে রেজিস্টার করা থাকবে না এই অ্যাপ্লিকেশনে সেই জিনিসটা কাজ করবে না। সেক্ষেত্রে আমি যদি একটা রেজিস্টার করা সার্ভিস ইউজ করি এটা আমার অ্যাপ্লিকেশনটা স্মুথভাবে চলবে। এখন যে জিনিসটা আমার রেজিস্টার করা নাই এই সার্ভিসটা যদি আমার অ্যাপ্লিকেশনে কোনো জায়গায় আমি কল করি এবং সেই জিনিসটা আমার কোনো পেজ বা কন্ট্রোলার থেকে ইউজ হয় তখন আমি আমার এই অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে। তো আমার সব জিনিসগুলোই আমার এই বিল্ডার বা অ্যাপ্লিকেশন বিল্ডারের মধ্যে আমার সব ফাউন্ডেশনগুলো দেয়া থাকবে এবং অ্যাপ্লিকেশনটা এই ফাউন্ডেশনের উপর বেস করেই রান করবে বা চলতে থাকবে। তো এই ছিল আমাদের এমভিসির প্রথম ভিডিওতে, অর্থাৎ আজকে আমরা এমভিসি প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করব এবং এমভিসি প্রজেক্টের যে ফোল্ডার স্ট্রাকচার এটা দেখলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো কেউ দেখে থাকেন এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কমেন্টস করবেন এবং লাইক দিবেন এবং এই চ্যানেলটা শেয়ার করবেন, কারণ আপনাদের কমেন্টসের উপর বেস করে হয়তো আমি পরবর্তীতে ভিডিওগুলো বা নতুন ভিডিও সিরিজ নিয়ে আসব। সেটা হতে পারে এজুর ফাংশন বা সেটা হতে পারে ওয়েব এপিআই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বা অ্যাটলিস্ট কমেন্টস করবেন। এরপরের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে নতুন একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে নতুন মেনু অ্যাড করতে পারি এবং আমরা কিভাবে রাউটিং করতে পারি। এই জিনিসগুলো আমরা পরের ভিডিওতে দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।